সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে পড়েছিলাম সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের কার্বন বিজারণের একটি বিশেষ চক্র, ক্যালভিন চক্র বা C3 চক্র। তখন বলেছিলাম সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়ে প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থ 3 কার্বনের যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়। এই চক্রকে নামকরণ করা হয়েছিল C3 চক্র। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব ঠিক একই রকম আরেকটি চক্র, আলোক নিরপেক্ষ পর্যায়ের আরেকটি চক্র C4 চক্র বা হ্যাচেন-স্ল্যাক চক্র। তাহলে একই কথা বলতেছি, সালোক সংশ্লেষণে কিছু বিশেষ উদ্ভিদে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিচরণের একটি বিশেষ চক্র সম্পন্ন হয়, যাকে বলা হয় হ্যাচেন-স্ল্যাক চক্র বা C4 চক্র। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কিছু বিশেষ উদ্ভিদ ইক্ষু, ভুট্টা, মুথাগাস অ্যামারান্থাস, ক্রেব ঘাস, চীনা মিল্লাত কাউন, ঘিনি ঘাস, আপং, ডাটা, তোমাদের বইয়ের মধ্যে সব মিলিয়ে এই কয়েকটা উদ্ভিদের নাম দেয়া আছে। কিন্তু আমরা মনে রাখবো স্পেশালি প্রথম 2টা গাছ, ইক্ষু ও ভুট্টা গাছ, এবং এদের বৈজ্ঞানিক নামও তোমাদের মনে রাখতে হবে। শিক্ষার্থী, আবার লক্ষ্য করো, 2টি গাছের কথা বলেছিলাম, তাদের বৈজ্ঞানিক নামও মনে রাখতে হবে। ইক্ষু স্যাকারাম অফিসিনারাম এবং ভুট্টা জিয়ামেইস। এই 2টা বৈজ্ঞানিক নাম তোমার অবশ্যই মনে রাখতে হবে, আর বাকিগুলোর বাংলা নাম মনে রাখলেই হবে। ইক্ষু, ভুট্টা, মুথাগাস, অ্যামারান্থাস, ক্রেব ঘাস, চীনা মিল্লাত কাউন, ঘিনি ঘাস, আপং, ডাটা, এই উদ্ভিদগুলার জাস্ট শুধুমাত্র নামগুলো মনে রাখবে। এর মধ্যে যে কোনো একটি নাম দিয়ে আসতে পারে যে এই গাছে, মনে করো কাউন গাছে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটনা ঘটে তার বিবরণ দাও, তাহলে আমরা বুঝবো এখানে উদ্দীপকে চাওয়া হচ্ছে C4 চক্র। তাহলে আমরা এইভাবে এই তথ্যগুলো মনে রাখবো। এই বিশেষ কিছু উদ্ভিদে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণের সর্বশেষ ধাপে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে আমরা সেই ঘটনাটাই আজকে আমরা দেখতে যাচ্ছি, সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়ের একটি বিশেষ চক্র C4 চক্র অথবা হ্যাচেন-স্ল্যাক চক্র। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 1966 সালে 2জন অস্ট্রেলীয় বিজ্ঞানী মার্শেল ডি হ্যাচ ও সি রজার স্লেক, তারা ইক্ষু, পরবর্তীতে কিছুদিন ভুট্টা, আবার শেষে আবার ইক্ষু উদ্ভিদের উপর গবেষণা চালিয়ে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের একটি বিশেষ পথ আবিষ্কার করেন। কি ব্যবহার করে? কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে, যাতে প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থ রূপে 4 কার্বনের একটি যৌগ তৈরি হয়, যা ছিল অক্সালো এসিটিক অ্যাসিড। তাহলে কার্বন বিজারণের সেই বিশেষ আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্লোরোপ্লাস্টের স্টোমাটে সংঘটিত এই বিশেষ ঘটনাটাকেই বলা হচ্ছে হ্যাচেন-স্ল্যাক চক্র বা C4 চক্র। প্রিয় শিক্ষার্থীরা, চলো বৈশিষ্ট্যগুলো আবার একটু দেখি। 2জন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী 1966 সালে মার্শেল ডি হ্যাচ ও সি রজার স্লেক, এই জন্য এই চক্রটাকে বলা হয় হ্যাচেন-স্ল্যাক চক্র। তারা কিছুদিন ইক্ষু, পরবর্তীতে ভুট্টা, আবার সর্বশেষে ফিনিশিং টেস্ট চালিয়েছিলেন ইক্ষু উদ্ভিদের উপরে। তাহলে ইক্ষু ও ভুট্টা উদ্ভিদে কার্বন 14 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে, আগের ক্লাসে বলেছিলাম যে কার্বন 14 আইসোটোপ মনে করো একটি বিশেষ নির্দেশক, তারা কোন কোন যৌগ হয়ে বিক্রিয়াটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেজস্ক্রিয় পরীক্ষার মাধ্যমে তা সহজেই নির্ণয় করা যায়। অর্থাৎ কোন যৌগ থেকে কোন যৌগ সৃষ্টি হলো তা এই কার্বন 14 আইসোটোপ নির্ণয় করে সহজেই বের করা যায়। তাহলে কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে সালোক সংশ্লেষণের প্রথম সৃষ্ট পদার্থ 4 কার্বন বিশিষ্ট একটি বিশেষ যৌগ অক্সালো এসিটিক অ্যাসিড,
4 কার্বনের বিশেষ যৌগ অক্সালো এসিটিক অ্যাসিড সৃষ্টি হয়, তাহলে এই ধরনের একটা পরীক্ষা চালান আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্লোরোপ্লাস্টের স্টোমাতে, যেখানে হয়েছিল কার্বন বিজারণ। আর সেই বিশেষ চক্রটাকে বলা হচ্ছে হ্যাচেন-স্ল্যাক চক্র বা C4 চক্র। তাহলে চলো আমরা এই চক্রটি বিস্তারিতভাবে দেখে আসি। শিক্ষার্থীরা লক্ষ্য করো কিভাবে চিত্রটি আঁকতে হবে। তুমি প্রথম পেন্সিল কম্পাস দিয়ে তোমার খাতার ডান পাশে, পেজের ডান পাশে এইভাবে একটি কাঠ পেন্সিল দিয়ে হালকা করে একটি বৃত্ত এঁকে নিবে। আর আগের C3 চক্রের মতো বিভিন্ন যৌগ পর্যায়ক্রমিকভাবে সৃষ্টি হবে। ওই একই পদ্ধতিতে আমরা বিভিন্ন যৌগের নাম, তারপরে বহিরাগত কোনো পদার্থ থাকলে সেই পদার্থের নাম, কোন এনজাইমের প্রভাবে কি সৃষ্টি হলো, এভাবে দেখিয়ে যেতে থাকবো। বিভিন্ন ধাপে কি কি ঘটনা ঘটতেছে তার বিশদ আলোচনা করতে করতে সামনের দিকে এগিয়ে যাব। শিক্ষার্থীরা লক্ষ্য করো কিভাবে আমি ধাপগুলো লিখেছি, ওই আগের C3 চক্রের মতোই। প্রথমে লিখেছি হেডলাইন, কার্বনের সংযুক্তি বা কার্বক্সিলেশন, কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে। তাহলে দেখো এই গাছের মধ্যে একটি বিশেষ এনজাইম থাকে কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় 3 কার্বনের যৌগ, প্রক্রিয়াটি শুরু হচ্ছে 3 কার্বনের যৌগ ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড থেকে। 3 কার্বনের যৌগ ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড বায়ুস্থ, বায়ুমণ্ডলের মুক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সৃষ্টি করে 4 কার্বনের যৌগ। 4 কার্বনের যৌগ অক্সালো এসিটিক অ্যাসিড। শিক্ষার্থী লক্ষ্য করো প্রথম ধাপটার নাম হলো কার্বক্সিলেশন। কার্বনের সংযুক্তিকে বলা হয় কার্বক্সিলেশন। তাহলে কিভাবে লিখতে হয়? প্রথম এনজাইমের নাম, কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে, কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায়। তাহলে কার্বন যুক্তকারী বিশেষ এনজাইম হলো কার্বক্সিলেজ এনজাইম। কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় 3 কার্বনের যৌগ ছিল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখানে চক্রটি শুরু হচ্ছে যে যৌগটি দিয়ে, 3 কার্বনের যৌগ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। সে বায়ুমণ্ডল থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে 4 কার্বনের যৌগ 3-এর সাথে 1 যুক্ত হয়ে 4 কার্বনের যৌগ তৈরি করলো অক্সালো এসিটিক অ্যাসিড। শিক্ষার্থীরা লক্ষ্য করো এই চক্রে প্রথম সৃষ্ট পদার্থ দেখো কি বলছি, প্রথম সৃষ্ট পদার্থ 4 কার্বনের যৌগ অক্সালো এসিটিক অ্যাসিড। তাহলে প্রথম সৃষ্ট যৌগ 4 কার্বনের যৌগ বিধায় এই চক্রকে নামকরণ করা হয়েছে C4 চক্র। হ্যাচেন-স্ল্যাক চক্রের আরেকটি বিশেষ নাম হলো C4 চক্র। তাহলে কিভাবে নামকরণ হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথম সৃষ্ট পদার্থটি 4 কার্বনের যৌগ হওয়ায় এই চক্রকে আমরা C4 চক্র নামেও বলে থাকি। শিক্ষার্থীরা লক্ষ্য করো পরবর্তী ধাপটি হলো রিডাকশন বা বিজারণ। এখানে কি ঘটনা ঘটেছে? ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে অক্সালো এসিটিক অ্যাসিড, দেখো সহায়ক আরেকটি বিক্রিয়ক রিডিউসড NADP সাথে ক্রিয়া করে। তাহলে NADP থেকে 2টি হাইড্রোজেন অপসারণ করেছে বলেই এখানে এনজাইম লেগেছে ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে ম্যালিক অ্যাসিড তৈরি করে। তবে কোনো কোনো প্রজাতিতে অ্যাসপার্টিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের পরিবর্তে আরেকটি বিশেষ অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করে। তবে বেশিরভাগ উদ্ভিদেই তৈরি করে ম্যালিক অ্যাসিড। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো এই ধাপটাকে আমরা নাম দিয়েছি রিডাকশন বা বিজারণ। কিভাবে বিজারণ ক্রিয়াটি ঘটলো? এই অক্সালো এসিটিক অ্যাসিডের মধ্যে COOH মূলক থাকে 2টি, আর এই দিক দিয়ে ম্যালিক অ্যাসিডের মধ্যে COOH মূলক থাকে 1টি। তাহলে দেখো একটি কার্বক্সিলিক মূলক, একটি ঋণাত্মক মূলক এখান থেকে অপসারিত হয়েছে। কার্বক্সিলিক মূলক একটা ঋণাত্মক মূলক, এখানে ছিল 2টা ঋণাত্মক মূলক কার্বক্সিলিক মূলক, একটা ঋণাত্মক মূলক এখান থেকে অপসারিত হয়েছে। তাহলে ঋণাত্মক মূলক অপসারণ হলে এটাকে আমরা বলি বিজারণ বা রিডাকশন। আবার লক্ষ্য করো এখানে কি হয়েছে, NADPH+ হাইড্রোজেন আয়ন, 2টি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে তৈরি হলো NADP। তাহলে 2টা হাইড্রোজেন কোথায় গেল? এই 2টা হাইড্রোজেন ম্যালিক অ্যাসিডের মধ্যে এসে যুক্ত হয়েছে। ম্যালিক অ্যাসিড তৈরির সময় এই 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে ম্যালিক অ্যাসিড।
হাইড্রোজেনের সংযুক্তি হলেও আমরা বলি তাকে বিজারণ। তাহলে ঋণাত্মকমূলক অপসারিত হয়েছে, কার্বক্সিলিকমূলক অপসারিত হয়েছে, বিপরীতে হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়েছে। দুই ঘটনায় এটাই প্রমাণ করে এখানে কি ঘটনা ঘটেছে, বিজারণ বা রিডাকশন। এই জন্য আমরা এই ধাপটাকে লিখেছি বিজারণ বা রিডাকশন। আশা করি অংশটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখলাম এখানে কি ঘটনা ঘটেছে, রিডাকশন বা বিজারণ। কিভাবে লিখব, এনজাইমের নাম ডিহাইড্রোজিনেস, এনজাইমের প্রভাবে বিক্রিয়ক, মূল বিক্রিয়ক অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NADPH+ হাইড্রোজেন আয়নের সাথে ক্রিয়া করে ম্যালিক অ্যাসিড কিছু কিছু প্রজাতিতে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করে। তাহলে এই ছিল দ্বিতীয় ধাপ, রিডাকশন বা বিজারণ। পরের ধাপ ডিকার্বক্সিলেশন, কার্বন ডাই অক্সাইড অপসারণ। এই বিক্রিয়ার থেকে, এই চক্র থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড অপসারিত হবে। কিভাবে হবে দেখো, পরবর্তীতে এখানে একটি বিশেষ ঘটনা ঘটে। ম্যালিক অ্যাসিড, লক্ষ্য করো, ম্যালিক অ্যাসিড পাতার মেসোফিল ক্লোরোপ্লাস্ট থেকে, অর্থাৎ আগে সংগঠিত স্থান থেকে একটি নতুন স্থানে এসে প্রবেশ করে, যার নাম হলো বান্ডল সিথ ক্লোরোপ্লাস্ট। এই জন্য ম্যালিক অ্যাসিড দুইবার লিখেছি। ম্যালিক অ্যাসিড এসে প্রবেশ করে পাতার বিশেষ বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে। একটু লক্ষ্য করো, ব্যাপারটা হলো এরকম, এই যে উদ্ভিদগুলো আমরা দেখেছি, ইক্ষু, ভুট্টা, মুথা গাছ, লক্ষ্য করো এই গাছের পাতার মাঝখানে শক্ত বোটার মতো থাকে। এই বোটা শক্ত স্ক্লেরাইট অর্থাৎ স্ক্লেরেন কাইমার টিস্যু নির্মিত। দেখবা এই অংশ, শক্ত অংশটা তুমি পাতাকে যদি আড়াআড়ি মোচড় দাও দেখবা ভেঙে যাবে। তাহলে কি ভাঙছে, এখানে স্ক্লেরেন কাইমার টিস্যুর, স্ক্লেরাইট টিস্যুর আবরণী বেষ্টিত ক্লোরোপ্লাস্ট থাকে। তুমি যদি এখানে প্রস্থচ্ছেদ করো তাহলে দেখবে মাঝখানে আছে সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্ট, কিন্তু এই ক্লোরোপ্লাস্টগুলোকে ঘিরে থাকে স্ক্লেরেন কাইমা টিস্যু, বিশেষ স্ক্লেরাইট টিস্যু। এই স্ক্লেরেন কাইমা টিস্যু বেষ্টিত ক্লোরোপ্লাস্টকে আমরা বলি বান্ডল সিথ ক্লোরোপ্লাস্ট। আর বাইরে ছিল মেসোফিল ক্লোরোপ্লাস্ট। তাহলে মেসোফিল ক্লোরোপ্লাস্ট থেকে পাতার প্যারেনকাইমাকে বলা হয় মেসোফিল। এই মেসোফিল কোষে তৈরি হয়েছিল ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডটা পরবর্তীতে এই বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। এই জন্যই কিন্তু আমি ম্যালিক অ্যাসিড দুইবার লিখেছি। মেসোফিল ক্লোরোপ্লাস্টে ম্যালিক অ্যাসিড তৈরি হয়ে তা পাতার বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে আড়াআড়ি ভাবে ঢুকে যায়। এই বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে গিয়ে এই ম্যালিক অ্যাসিড পরবর্তীতে বিজারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ তার এখান থেকে কার্বন ডাই অক্সাইড পরমাণু অপসারিত হয়েছে কার্বন বিজারণের মাধ্যমে, কার্বন অপসারণের মাধ্যমে। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইডের অপসারণ। কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে সে তৈরি করেছে পাইরুভিক অ্যাসিড। তাহলে দেখো কি লিখেছি, ম্যালিক অ্যাসিড বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে এবং ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে, তার মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে, ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড অপসারিত হলো, কার্বন ডাই অক্সাইড অণুটি পরবর্তীতে দেখো এই C3 চক্রে আরেকটি চক্র একসাথে প্যারালাল ভাবে ঘটতে থাকে। কোথায় ঘটে? এটা কিন্তু এই বান্ডল সিথের ভিতরে ঘটে। এই বান্ডল সিথ ক্লোরোপ্লাস্ট অর্থাৎ স্ক্লেরাইট ক্লোরোপ্লাস্টের ভিতরেই C3 চক্র চলতে থাকে। তাহলে এই বান্ডল সিথের ভিতরে একই সাথে C4 চক্রের সাথে C3 চক্র চলতে থাকে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে এই C3 চক্রে চলে যায় এবং ঘুরতে 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 চক্র দিয়ে দিয়ে কার্বন ডাই অক্সাইড তার মধ্যে যুক্ত হতে হতে যখনই 6টি কার্বন তার ভিতরে প্রবেশ করে তখনই সে তৈরি করে গ্লুকোজ। যখন তার ভিতরে 12টি কার্বন এসে প্রবেশ করে তখন সে তৈরি করে সুক্রোজ, সুক্রোজ। কারণ সুগারের মধ্যে থাকে 12টি কার্বন। এছাড়া বহু সংখ্যক কার্বন দিয়ে সে তৈরি করে স্টার্চ, সেলুলোজ ইত্যাদি অণু সে এই C3 চক্রের ভিতরে সম্পন্ন করে। অর্থাৎ C4 চক্রের সাথে প্যারালাল ভাবে C3 চক্র চলতে থাকে। কোথায় বলেছি? এই বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে। তাহলে পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিকার্বক্সিলেশন। কার্বন
বা কার্বন ডাইঅক্সাইডের অপসারণ, ডি মানে অপসারণ, কার্বন ডাইঅক্সাইড অপসারণ, এই জন্য একে আমরা বলছি ডিকার্বক্সিলেশন। মেলিক অ্যাসিড পাতার বান্ডলসিড ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে স্ক্লেরেনকাইমা টিস্যু বেষ্টিত ক্লোরোপ্লাস্ট এবং পরবর্তীতে ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে এনএডিপি কে বিচারিত করে এনএডিপির সাথে আবার দুইটা হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়, অর্থাৎ এনএডিপি কে সে বিচারিত করে কার্বন অপসারণের মাধ্যমে তৈরি করে পাইরুভিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে তার মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে স্টার্চ, শর্করা, গ্লুকোজ, সেলুলোজ ইত্যাদি তৈরি করে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত শর্করা তৈরি হচ্ছে এই বান্ডলসিড ক্লোরোপ্লাস্টের ভিতরে C3 চক্রতে গিয়ে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে এই C3 চক্রে প্রবেশ করে এবং চক্রাকারে ঘুরতে ঘুরতে কাঙ্ক্ষিত শর্করা বা গ্লুকোজ তৈরি করে এবং NAD বিচারিত হয়ে দেখো NADPH+ হাইড্রোজেন আয়ন সে তৈরি করে নিল। অর্থাৎ এখানে কোনো কাঁচামালের ক্ষতি হয় না বা ব্যয় হয় না। NADP আবার তৈরি হয়ে গেল এবং চক্র ঘুরে সে আবার পুনরায় ব্যবহৃত হবে, অর্থাৎ এখানে অপচয় কম। যে NADP রিডিউসড কম্পাউন্ড ব্যবহৃত হয়েছিল তা আবার এখানে এসে পুনরায় সৃষ্টি করে নিল। তাহলে এই ধাপটি C4 চক্রের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি ঘটনা? ডিকার্বক্সিলেশন। তাহলে কিভাবে লিখেছি? হেডলাইন ডিকার্বক্সিলেশন। ম্যালিক অ্যাসিড পরবর্তীতে পাতার বান্ডলসিড ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে এবং ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে NADP কে বিচারিত করে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। উক্ত কার্বন ডাইঅক্সাইড পুনরায় পাতার বিশেষ বান্ডলসিতে ক্যালভিন চক্রে প্রবেশ করে কাঙ্ক্ষিত শর্করা বা গ্লুকোজ বা স্টার্চ বা সেলুলোজ তৈরি করে নেয়। তাহলে এইভাবে এই পয়েন্টটির কথাগুলো লেখার চেষ্টা করবে। তাহলে আমরা দেখলাম আরেকটি ধাপ, সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, ডিকার্বক্সিলেশন। এবার সর্বশেষ ধাপ ফসফোরাইলেশন। পুনরায় ফসফেট মূলকের সংযুক্তি, একে আমরা বলছি ফসফোরাইলেশন। দেখো এখানে কি ঘটনা ঘটবে। পাইরুভিক অ্যাসিড আবার পুনরায় পাতার বান্ডলসিড থেকে পুনরায় মেসোফিল ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। তাহলে লক্ষ্য করো আমরা কি এঁকেছিলাম? আমরা এঁকেছিলাম একটু আগে এই বান্ডলসিড ক্লোরোপ্লাস্ট। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা কি দেখেছিলাম? ম্যালিক অ্যাসিড তৈরি হয়ে ম্যালিক অ্যাসিড প্রবেশ করেছিল এই স্ক্লেরাইট বান্ডলসিড ক্লোরোপ্লাস্টের ভিতরে। এই বান্ডলসিড ক্লোরোপ্লাস্টের ভিতরে এই ম্যালিক অ্যাসিড রূপান্তরিত হয়েছিল পাইরুভিক অ্যাসিডে। পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড পুনরায় আবার এই স্ক্লেরাইট টিস্যু থেকে পুনরায় চলে আসে কোথায়? এই মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে, মেসোফিল টিস্যু কোষের ক্লোরোপ্লাস্টে। আর এই পাইরুভিক অ্যাসিড যেহেতু আবার পুনরায় মেসোফিল টিস্যু কোষে প্রবেশ করেছে, এই জন্য এই কথাটা আমরা আরেকবার লিখেছি যে পুনরায় পাইরুভিক অ্যাসিড পাতার মেসোফিল টিস্যু কোষে প্রবেশ করে। এই পাইরুভিক অ্যাসিডও দেখো এখানে দুইবার, এই জন্যই লিখেছি যে এই বান্ডলসিড ক্লোরোপ্লাস্ট থেকে পুনরায় এই মেসোফিল ক্লোরোপ্লাস্টে এই পাইরুভিক অ্যাসিডের আবার প্রত্যাবর্তন ঘটেছে। তাহলে এই পাইরুভিক অ্যাসিড পুনরায় মেসোফিল কোষে প্রবেশ করে, মেসোফিল টিস্যু কোষে প্রবেশ করে, পরবর্তীতে এই অ্যাটিপির সাথে কাইনেজ এনজাইমের প্রভাবে ক্রিয়া করে তৈরি করলো ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড তার সাথে অ্যাটিপির থেকে একটা ফসফেট প্রবেশ করে তৈরি হলো ফসফেট যুক্ত পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। তাহলে এই ঘটনা ঘটে এই চক্রটির পুনরাবৃত্তির ঘটনা ঘটতে থাকবে। তাহলে কিভাবে লিখব? শেষের ধাপ ফসফোরাইলেশন, ফসফেট মূলকের সংযুক্তি। এই পাইরুভিক অ্যাসিড পুনরায় পাতার মেসোফিল টিস্যু কোষে প্রবেশ করে এবং কাইনেজ এনজাইমের প্রভাবে অ্যাটিপির সাথে ক্রিয়া করে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে এই চক্রের পুনরাবৃত্তি ঘটায়, অর্থাৎ চক্রটি কন্টিনিউয়াস প্রসেসে চলতেই থাকবে এবং প্রতিবার চক্র চলাকালে প্রত্যেকবার একটি করে কার্বন যুক্ত হতে থাকবে এবং এইখানে নতুন C3 চক্রের ভিতরে এই কার্বন চলে গিয়ে
তার শর্করা তৈরি হতেই থাকবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা C3 চক্রতে দেখেছিলাম যে সর্বশেষে অবশিষ্ট 3-ফসফোগ্লিসারডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট পুনরায় চলে গিয়ে চক্রটির পুনরাবৃত্তি ঘটায়। কিন্তু এখানে লক্ষ্য করো, যে কার্বন ডাইঅক্সাইড এখানে এই চক্রে প্রবেশ করেছে, সেই কার্বন ডাইঅক্সাইডটি কিন্তু C3 চক্রে চলে গেল, অর্থাৎ এই কার্বনের কিন্তু বের হওয়ার আর কোনো সুযোগ নাই। যেহেতু যে কার্বন ডাইঅক্সাইডকে সে ধরে এনেছিল এই চক্রের ভিতরে করে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে তার আরেকটি বিশেষ প্যারালাল চক্র C3 চক্রতে পাঠিয়ে দিল, তাহলে কোনো কার্বন এখানে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। এই জন্য বলা যায় C3 থেকে C4 উদ্ভিদে শর্করা উৎপাদন হার বেশি। আমরা কাঙ্ক্ষিত বস্তু শর্করা, স্টার্চ, গ্লুকোজ বা সেলুলোজ যাই বলি, C3 উদ্ভিদের চেয়ে C4 উদ্ভিদে এই জন্যই বেশি পেতে পারি, কারণ এখানে কার্বন আত্তীকরণ ক্ষমতা অনেক বেশি। এবং যে বিশেষ এনজাইম, এখানে যে বিশেষ এনজাইম আমরা দেখেছি কার্বক্সিলেজ এনজাইম, এই এনজাইমের কার্বন গ্রহণ ক্ষমতা উচ্চমান সম্পন্ন। এই জন্যই আমরা বলতে পারি C3 চেয়ে C4 উদ্ভিদ ভালো, বেশি উৎপাদন হার বেশি। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো ডিটেলসে জানবো। তাহলে এই ছিল সর্বশেষ ধাপ, ফসফোরাইলেশন। কাইনেজ এনজাইমের প্রভাবে পাইরুভিক অ্যাসিড এটিপির সাথে ক্রিয়া করে ফসফিনাল পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করে এই চক্রটির পুনরাবৃত্তি ঘটায়। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা মোট কয়টি ধাপ দেখেছি? C4 চক্রে মোট 4টি ধাপ দেখেছি: কার্বক্সিলেশন, রিডাকশন, ডিকার্বক্সিলেশন ও ফসফোরাইলেশন। আমরা চলো এক নজরে আবার প্রত্যেকটি ধাপ একটু করে দেখে আসি। প্রথমে কার্বক্সিলেশন, কার্বনের সংযুক্তি। কার্বনের সংযুক্তি কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ও ফসফিনাল পাইরুভিক অ্যাসিড ক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, যা কিনা 4 কার্বনের যৌগ। তাহলে প্রথম সৃষ্ট পদার্থ 4 কার্বনের যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়, এই চক্রকে আমরা নামকরণ করেছি C4 চক্র। দ্বিতীয় ধাপ রিডাকশন বা বিজারণ। পরবর্তীতে ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NADPH+ হাইড্রোজেন আয়নের সাথে ক্রিয়া করে তৈরি করে ম্যালিক অ্যাসিড। দ্বিতীয় ধাপ রিডাকশন বা বিজারণ। পরবর্তীতে আমরা দেখলাম এই ম্যালিক অ্যাসিড পাতার মেসোফিল ক্লোরোপ্লাস্ট থেকে বান্ডল সিড ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইডের অপসারণ ঘটে। এই জন্য এই ধাপের নাম ডিকার্বক্সিলেশন। তাহলে কিভাবে লিখব? ম্যালিক অ্যাসিড পাতার বান্ডল সিড ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে এবং ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়ে ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। উক্ত কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে প্রবেশ করে কাঙ্ক্ষিত শর্করা, স্টার্চ, গ্লুকোজ, সেলুলোজ ইত্যাদি তৈরি করে। সর্বশেষ ধাপ ফসফোরাইলেশন। পাইরুভিক অ্যাসিড পুনরায় পাতার মেসোফিল ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে এবং কাইনেজ এনজাইমের প্রভাবে এটিপির সাথে ক্রিয়া করে ফসফিনাল পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করে এই চক্রের পুনরাবৃত্তি ঘটায়। তাহলে শিক্ষার্থী দেখো, তুমি শুধুমাত্র ছকটি মুখস্থ করবে, ছকের বিভিন্ন নাম এইগুলো একটু মাথায় রাখবে, আর দেখবে তুমি নিজের মতো করে নিজের ভাষায় এই বর্ণনাগুলো তোমার মতো করে লিখতে পারবে। প্রথম কি লিখতে হয়? এনজাইমের নাম, তারপরে লিখতে হয় মূল বিক্রিয়কের নাম, তারপরে লিখতে হয় সহায়ক বিক্রিয়কের নাম এবং সৃষ্ট পদার্থ কি তৈরি হলো এটা সর্বশেষে লিখতে হয়। তোমাকে তো আমি শিখিয়ে দিয়েছি, এইভাবে তুমি জাস্ট ট্রাই করো। C4 চক্র অনেক সহজ, C3 চক্র সহজ, কিন্তু C3-র চেয়ে C4 চক্র অনেক সহজ এবং পরীক্ষাতে দেখবে এই চক্রগুলো খুব আসে। আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদ বললে আমরা বুঝবো C3 উদ্ভিদ। ইক্ষু, ভুট্টা, মোথা গাছ এরকম কোনো ঘাস জাতীয় উদ্ভিদ বললে আমরা বুঝবো উদ্দীপকে এসেছে C4 উদ্ভিদ। বিবরণ, ছকে দেখাও ইত্যাদি অনেক কমন একটা প্রশ্ন। তাহলে আশা করি কিভাবে খাতায় লিখতে হবে, কিভাবে পয়েন্টসগুলো লিখতে হয়, কোত্থেকে শুরু করতে হয়, প্রত্যেকটি ধাপের কিভাবে বর্ণনা দিতে হয়, আশা করি এগুলো বুঝতে পেরেছ। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।